সাল 1987। অস্ট্রিয়ার ভিয়েনার একটি হোটেলের কক্ষে ইরানের কাছে হস্তান্তর করা হচ্ছে একটি ধাতব টিউব। টিউবটি দেখলে মনে হয় যেন সাধারণ একটা পাইপ, কিন্তু এটি আসলে P1 সেন্ট্রিফিউজের মূল যন্ত্রাংশ। সেন্ট্রিফিউজ এমন একটা মেশিন যেটা ইউরেনিয়ামকে পরমাণুতে রূপান্তর করার ক্ষমতা রাখে। আর এভাবেই এই হোটেলের কক্ষেই শুরু হয় নিউক্লিয়ার ব্ল্যাক মার্কেটের সূচনা, যেখানে নিউক্লিয়ার বোমা বিক্রি হতো না, বিক্রি হতো নিউক্লিয়ার বোমা তৈরির ক্ষমতা। আর নিউক্লিয়ার বোমার যন্ত্রাংশ ও নকশা স্মাগলিংয়ের এই ভয়ঙ্কর নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ছিলেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান। ফিরে আসি 2003 সালে লিবিয়ায়। একটি কনফিডেন্সিয়াল এলিমেন্ট সহ জাহাজ আটক হয় মাল্টার উপকূলে। জাহাজের নাম BBC চায়না। এই জাহাজের ভেতর পাওয়া যায় সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ সহ ইউরেনিয়াম এনরিচমেন্টের পুরো সেটআপ, যা দিয়ে তৈরি করা সম্ভব পারমাণবিক বোমা। ধরা পড়ার পর লিবিয়ার তৎকালীন শাসক গাদ্দাফি স্বীকার করেন এগুলো তারা পেয়েছেন ড. আব্দুল কাদির খানের কাছ থেকে। আর তখনই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ড. খানের ভয়ানক এই নেটওয়ার্কের আতঙ্ক। এই নেটওয়ার্ক একদিনে গড়ে ওঠেনি, এটি ছিল বহু বছরের গবেষণা, চুরি আর প্রতারণার ফসল। পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে গ্র্যাজুয়েশন করার পর জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়াল সায়েন্সে মাস্টার্সের স্কলারশিপ পান আব্দুল কাদির খান। কিন্তু মাস্টার্সের ক্লাস শুরুর আগে জার্মান ভাষার কোর্স কমপ্লিট করতে হবে। বিদেশের কালচার, আবহাওয়া ও ভাষার জটিলতায় 6 মাসের মধ্যেই কাদির হাঁপিয়ে যান। তখন নাইজেরিয়ার একটি হাই স্কুলে শিক্ষকতার সিদ্ধান্ত নেন তিনি। ইউনিভার্সিটি ছাড়ার মুহূর্তেই তার সাথে কথা বলতে আসেন তার প্রফেসর। প্রফেসর তাকে বোঝান ইউনিভার্সিটি ছাড়লে এটা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল, যেই ভুলের জন্য আব্দুল কাদের নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। প্রফেসরের কথায় কাদির আবারও ইউনিভার্সিটিতে ফিরে আসেন। পড়াশোনা চলাকালীন সময় তিনি ঘুরে বেড়াতেন ইউরোপের বিভিন্ন জায়গায়, আর সুযোগ পেলেই পোস্টকার্ড পাঠাতেন দেশে। এভাবেই নেদারল্যান্ডের একটি গিফট শপ থেকে কার্ড কিনতে গিয়ে তার দেখা হয়ে যায় সুন্দরী হেনরিনার সাথে। পরবর্তীতে প্রণয় এবং এরপর হেনরিনাকেই বিয়ে করেন তিনি। জার্মানিতে মাস্টার্স শেষ করার পর তিনি পিএইচডি শেষ করেন বেলজিয়ামে। আর ভোপালে জন্ম নেয়া কাদির হয়ে যান ড. আব্দুল কাদের খান। 1972 সালে ড. খান চাকরি শুরু করেন নেদারল্যান্ডের ইউরেনকো নামের একটি প্রতিষ্ঠানে, যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ হতো। ইউরেনিয়াম এনরিচমেন্ট কি? ইউরেনিয়াম একটি রেডিও অ্যাক্টিভ পদার্থ, যেটা থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। এই ইউরেনিয়ামের মধ্যে থাকে কিছু সাধারণ পরমাণু আর কিছু স্পেশাল পরমাণু। এনরিচমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে স্পেশাল ইউরেনিয়াম পরমাণুগুলোকে সাধারণ ইউরেনিয়াম পরমাণু থেকে আলাদা করা হয়। সাধারণ ইউরেনিয়াম পরমাণু থেকে বিদ্যুৎ ও ফিউল উৎপাদন করা হয়, যেটাকে পিসফুল নিউক্লিয়ার প্রোগ্রাম বলে। আর স্পেশাল ইউরেনিয়াম থেকে তৈরি হয় তেজস্ক্রিয় জিনিসপত্র, যেমন অ্যাটম বোমা। ইউরেনকো ইউরেনিয়াম এনরিচমেন্ট করে সেগুলো থেকে ফিউল বা জ্বালানি তৈরি করত। ইউরেনিয়াম এনরিচমেন্টের সাথে খান সাহেবের সরাসরি কোনো কাজ ছিল না, কিন্তু প্রবল আগ্রহ আর জার্মান ভাষার দক্ষতা দিয়ে তিনি কোম্পানির যাবতীয় কনফিডেন্সিয়াল ইনফরমেশন রপ্ত করে ফেলেছিলেন। এমনকি নিজস্ব সোর্স ও কানেকশন দিয়ে কোম্পানির সবচেয়ে রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতেও যাতায়াত শুরু করেছিলেন, যেখানে সেন্ট্রিফিউজেস ইউরেনিয়ামকে এনরিচ করা হতো। শুরুতে বলেছি, সেন্ট্রিফিউজ সেই মেশিন যেটা ইউরেনিয়ামকে নিউক্লিয়ার বোমা বানানোর ক্ষমতা রাখে। কোম্পানির সব গোপন তথ্য জানার পর ও এই মেশিন দেখার পরই কাদির খানের মাথায় আসে এই মেশিন দিয়ে পাকিস্তানের জন্য পরমাণু বোমা বানানো সম্ভব। এদিকে 1971-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান পরাজিত হয়, বাংলাদেশ স্বাধীন হয়। এই ঘটনাটি পাকিস্তানের আত্মসম্মানে একটা বড় আঘাত হানে। এরপরই 1974-এ স্মাইলিং বুদ্ধা নামক পরমাণু পরীক্ষা চালায় ভারত। প্রতিবেশী রাষ্ট্রের উল্লাস পাকিস্তান আর সহ্য করতে পারে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সায়েন্টিস্টদের ডেকে বলেন, প্রয়োজনে ঘাস খাবো, তবু আমাদের পরমাণু বোমা চাই। জোরালোভাবে শুরু হয় পারমাণবিক বোমা তৈরির কাজ, কিন্তু খুব একটা অগ্রগতি হচ্ছিল না। তখনই নেদারল্যান্ডস থেকে কাদির খান ভুট্টোকে চিঠি লেখেন, আমার কাছে এমন এক প্রযুক্তি আছে যা দিয়ে দ্রুত পারমাণবিক বোমা বানানো সম্ভব। ভুট্টো তাকে ডেকে পাঠান, আর এখান থেকে শুরু হয় কাদির খানের পারমাণবিক বোমা তৈরির মিশন। পরবর্তী 1 বছর আব্দুল কাদির খান দিনের বেলায় ছিলেন ইউরোপের ল্যাবে বিজ্ঞানী, আর রাতে পাকিস্তানের গুপ্তচর। তিনি শুধু নকশা নয়, সংগ্রহ করেন প্রায় 100টির মতো ইউরোপীয় কোম্পানির তালিকা, যারা পরমাণু প্রকল্পের জন্য দরকারি যন্ত্রাংশ তৈরি করে। এর মানে তিনি জানতেন কিভাবে ধাপে ধাপে পরমাণু বোমা বানানোর সবকিছু জোগাড় করা যাবে। 1975 সালের ডিসেম্বরে হঠাৎ করেই তিনি ইউরোপের চাকরি ছেড়ে ফিরে আসেন পাকিস্তানে।
সঙ্গে নিয়ে আসেন স্ত্রী, 2 কন্যা আর সেই গোপন নথিপত্র। ডাচ সরকার জেনে যায় কাদিরের গুপ্তচর বৃত্তির কথা। গুপ্তচর বৃত্তির অভিযোগে ডাচ সরকার তাকে 4 বছরের কারাদণ্ড দেয়, কিন্তু কাদির তখন পাকিস্তানে থাকায় সেটি কার্যকর হয়নি। কিছুদিন পর মামলাটাই বাতিল হয়ে যায়। দেশে ফিরে খান শুরুতে কাজ করেন পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের সঙ্গে, কিন্তু বনিবনা হয় না পিএইসির চেয়ারম্যান মুনির আহমেদ খানের সাথে, কারণ খান বিশ্বাস করতেন তার প্রযুক্তি অনেক উন্নত আর পিএইসির প্রযুক্তি অনেক ধীরগতি ও অকার্যকর। 1976 সালে তাকে আলাদাভাবে পারমাণবিক বোমা তৈরির প্রজেক্ট 706 এর দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে গড়ে ওঠে ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরি, পরে যার নাম হয় খান রিসার্চ ল্যাবরেটরি বা KRL। কাহুটা পাহাড়ে পাহারায় ঘেরা দুর্গের মতো জায়গায় গবেষণা চলতে থাকে। খানের তালিকা ব্যবহার করে জার্মানি, সুইজারল্যান্ড, ব্রিটেন থেকে কেনা হয় সকল যন্ত্রাংশ। 1978 সালের 4 এপ্রিল প্রথম সফল ইউরেনিয়াম সমৃদ্ধি ঘটে। 1981 সালে KRL হয়ে ওঠে হাইলি এনরিচড ইউরেনিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 1984 সালে জেনারেল জিয়াউল হককে কাদির চিঠি লিখে জানান, আমরা তৈরি, চাইলে 1 সপ্তাহের মধ্যেই বিস্ফোরণ ঘটাতে পারি। কিন্তু তখন পাকিস্তান সরকার আপাতত চুপ থাকে। 1998 সালের মে মাসে ভারতের বিজেপি সরকার পোখরান 2 নামে 5টি পারমাণবিক বিস্ফোরণ চালায়। এতে পাকিস্তানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই 28 মে বালুচিস্তানের চাগাই পাহাড়ে পাকিস্তান একসঙ্গে 5টি বিস্ফোরণ ঘটায়। এরপর 30 মে আরেকটি, এবং এই প্রত্যেকটি বোমা ছিল খান রিসার্চ ল্যাবরেটরিতে তৈরি হাইলি এনরিচড ইউরেনিয়াম বোমা। এরপরই আব্দুল কাদির খান হয়ে ওঠেন পাকিস্তানের জাতীয় বীর। তবে যখন তিনি জাতীয় বীর হয়ে উঠছেন, ঠিক তখনই গোপনে চালাচ্ছিলেন একটি ছায়া নেটওয়ার্ক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পারমাণবিক চোরাচালান চক্র। যে যন্ত্রপাতি ও নেটওয়ার্ক তিনি পাকিস্তানের জন্য তৈরি করেছিলেন, সেগুলোই বিক্রি করতে থাকেন অন্য দেশকে, যেমন ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া। ইরানে তৈরি হয় PHRC ফিজিক্স রিসার্চ সেন্টার, পর্দার আড়ালে চালানো হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। ওপরে বিজ্ঞানী, নিচে রেভলিউশনারি গার্ডের কন্ট্রোল, তার কাছে পৌঁছায় P1 সেন্ট্রিফিউজের খুঁটিনাটি ডিজাইন এবং প্রসেস ডায়াগ্রাম। খান সাহেবের লোকেরা এসব পাঠাতো নকল কোম্পানির ব্যানারে, ভুয়া চালানপত্র দিয়ে, এই যেমন গালফ টেকনিক্যাল ইন্ডাস্ট্রিজ, মেশিন টেকনিক্যাল, পার্ক গালফ। উত্তর কোরিয়ার সাথে ডক্টর খানের চুক্তি ছিল বার্টার সিস্টেমে। উত্তর কোরিয়া দিত মিসাইল টেকনোলজি আর খান দিতেন ইউরেনিয়াম এনরিচমেন্ট টেকনিক। উত্তর কোরিয়ার মিসাইল টেকনোলজি দিয়েই পরবর্তীতে পাকিস্তান তৈরি করে ঘড়ি মিসাইল, যেটা এখনও পাকিস্তানের আতঙ্কের প্রতীক। কে জানে, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা তৈরিতে হয়তো পুরোটাই রয়েছে ডক্টর খানের অবদান। 2003 সালে ইরানের ইউরেনিয়াম নমুনায় পাওয়া যায় পাকিস্তান অরিজিন কন্টামিনেশন। মাস 2 পরে সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ সহ ধরা পড়ে BBC চেইন জাহাজ। গাদ্দাফি মুখ খুলে ফেলে, আর সবকিছুতেই পাওয়া যায় একটাই নাম, ডক্টর আব্দুল কাদির খান। তৎকালীন CIA ডিরেক্টর টেনেট ডক্টর খান সম্পর্কে বলেন, হি ইজ মোর ডেঞ্জারাস দ্যান ওসামা বিন লাদেন। এই বিজ্ঞানী এমন একজন যে শুধু একটি দেশকে ধ্বংস করতে পারে না, সে বদলে দিতে পারে পুরো গ্লোবাল অর্ডারকে। একটা সাধারণ প্রশ্ন, আপনি যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানাতে চান, কোথায় যাবেন? হয়তো ভাবছেন ওয়াশিংটন, মস্কো বা প্যারিস, কিন্তু একসময় উত্তর ছিল ইসলামাবাদ, পাকিস্তান। কারণ সেখানে ছিল এমন এক পাগল মানুষ যার পকেটে ছিল পরমাণুর মানচিত্র। ডক্টর খান গড়ে তুলেছিলেন একটি মাল্টি লেভেল সাপ্লাই চেইন, যেখানে ছিল ফ্রন্ট কোম্পানি, যেগুলো পাকিস্তান, দুবাই, মালয়েশিয়া ও সুইজারল্যান্ড নিবন্ধিত ছিল, মিডলম্যান, ব্যবসায়ী, কূটনীতিক, এমনকি বিশ্ববিদ্যালয় গবেষক, যারা বুঝতেই পারত না তারা কি ট্রান্সপোর্ট করছে। ফর্জড ডকুমেন্টস, প্রকৃত তথ্য লুকিয়ে ফেলা হতো ট্রেড ডকুমেন্টে। সেন্ট্রিফিউজ যন্ত্রপাতিকে লেখা হতো ওয়াটার পাম্প। আশ্চর্যের বিষয় হলো, এই নেটওয়ার্ক চালানোর সময় তিনি ছিলেন রাষ্ট্রীয় নিরাপত্তায় ঘেরা এক সরকারি বিজ্ঞানী, টিভিতে দেশের মানুষের জন্য জাতীয় নায়ক, প্রেসিডেন্টের পরামর্শদাতা, সেনাবাহিনীর গোপন মিটিংয়ের অতিথি। আবার একই সাথে তিনি ছিলেন মধ্যপ্রাচ্য, উত্তর কোরিয়া ও আফ্রিকায় ছড়িয়ে থাকা পারমাণবিক ব্যবসার গডফাদার। তার এই দ্বৈত জীবন এতটাই নিখুঁত ছিল যে CIA এবং MI6 পর্যন্ত বিভ্রান্ত হয়ে গিয়েছিল। 2000 সালের দিকে তার নেটওয়ার্ক এতটাই বিস্তৃত হয়েছিল যে তিনি ইরাকের সাদ্দাম হোসেনকেও $50 লাখ পারমাণবিক বোমা ডিজাইন বিক্রির অফার দেন। সাদ্দাম রাজি হননি, কিন্তু প্রশ্ন থেকে যায়, তখন যদি এই প্রযুক্তি সাদ্দাম হোসেনের হাতে যেত, ইতিহাস কি অন্যরকম হতো না? আপনারা হয়তো ভাবছেন ডক্টর খানের উদ্দেশ্য ছিল শুধু ব্যবসা, কিন্তু তার কাছের মানুষদের এই নিয়ে আছে ভিন্ন ধারণা। ডক্টর খান বিশ্বাস করতেন পরমাণু ক্ষমতা কেবল পশ্চিমাদের হাতে না থেকে মুসলিম রাষ্ট্রগুলোর কাছেও থাকা উচিত।
তার এই আদর্শই তাকে পরিণত করেছিল এক আইডিওলজিক্যাল স্মাগলারে। প্রতিটি দেশ যার কাছে ডক্টর খানের ব্লুপ্রিন্ট গেছে তারা হয় বিস্ফোরণ ঘটিয়েছে নয়তো ঘটাতে চেয়েছে। 9/11-এর পর বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা হয়ে পড়ে আরও কঠোর। বিশ্ব বুঝে যায় ডক্টর খানের এই নেটওয়ার্ক বেঁচে থাকলে পরমাণু যুদ্ধ অনিবার্য। সিআইএ এবং MI6 তখন খানের প্রতিটি চালান, প্রতিটি ফোন কল ট্র্যাক করা শুরু করে। পাকিস্তান সরকারের উপর চাপও বাড়তে থাকে। বাধ্য হয়ে 2004 সালের 4 ফেব্রুয়ারি খান জাতির সামনে এসে স্বীকার করেন, আমি আমার কর্মের পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং আপনারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু তিনি শুধু নিজেকে দোষী করেন, সেনাবাহিনী বা সরকারকে নয়। এখানেও প্রশ্ন থাকে, সরকার ও সেনাবাহিনীকে এড়িয়ে এত বড় নেটওয়ার্ক চালানো সত্যিই কি সম্ভব? এই জন্যই পরবর্তীতে আরেক ইন্টারভিউয়ে ডক্টর আব্দুল কাদের খান বলেন, আমি প্রথমবার দেশকে বাঁচিয়েছি বোমা বানিয়ে, দ্বিতীয়বার বাঁচিয়েছি সব দোষ নিজের কাঁধে নিয়ে। 2004 সালে পাকিস্তানের সরকার খানের স্বীকারোক্তি ও তার অপরাধের জন্য তাকে ক্ষমা প্রদান করে এবং তাকে গৃহবন্দী করে রাখে। তার রাজনৈতিক জীবনের অবসান ঘটে এবং তিনি বিভিন্ন সময় গণমাধ্যমে নিজেকে নিয়ে বক্তব্য দেন। 2012 সালে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, তবে তা কখনোই সফলতা লাভ করতে পারেনি। অবশেষে 2021 সালে তিনি মৃত্যুবরণ করেন। কি মনে হয় আপনাদের, তিনি কি হিরো ছিলেন নাকি ভিলেন? কমেন্টে জানান তো।